হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের স্পেশাল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। এই ক্লাসটা প্রত্যেকদিন তোমরা সন্ধ্যা 6টা থেকে কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেলে, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে নিয়ে বিস্তারিত ক্লাস আলোচনা করছি, বিস্তারিত প্রশ্ন উত্তর আলোচনা করছি এবং টপিক ধরে ধরে আলোচনা করছি, যেগুলো ক্লাস 6 থেকে ক্লাস 10-এর যেগুলো বই রয়েছে সেই বইগুলোর থেকেই সরাসরিভাবে প্রশ্নগুলোকে তুলে নেওয়া হয়েছে। যেহেতু সিলেবাসে পরিষ্কার বলেই দিয়েছে মাধ্যমিক লেভেল এবং গতবারের পরীক্ষার প্রশ্নপত্র ছিল ক্লাস 8 লেভেলের, সেই কারণে আমরা কিন্তু সেই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। যারা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপের ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত করনি, ফর্ম ফিল আপ করে নেবে। 3 ডিসেম্বর কিন্তু এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, তাই ডোন্ট মিস দিস অপরচুনিটি। সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও। তো আজকে স্যারের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমে আমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন নেব, তারপরে আমরা কিন্তু আবার জিকে থেকে করতে থাকবো, ঠিক আছে? কোন দেশ ভারতের সাথে একটি বড় বাণিজ্য চুক্তি করেছে যার লক্ষ্য পরবর্তী 5 বছরে বাণিজ্য 30% বৃদ্ধি করা? বর্তমানে যে জিওপলিটিক্যাল টেনশন চলছে এবং গোটা পৃথিবীতে যেগুলো ডেভেলপিং কান্ট্রিজ রয়েছে সেগুলোর প্রতি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার যে অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, সেই বিষয়টার ক্ষেত্রে কিন্তু কাউন্টার করার জন্য কি তৈরি হয়েছে? ব্রিক্স তৈরি করা হয়েছে, BRICS, যেখানে বি স্ট্যান্ডস ফর ব্রাজিল, আর স্ট্যান্ডস ফর রাশিয়া, I stands for আমাদের ইন্ডিয়া, C stands for চাইনা and S stands for সাউথ আফ্রিকা। ঠিক আছে, এটা হচ্ছে নিজেদের মধ্যে বিজনেস করার জন্য এটা কিন্তু করা হয়েছে এবং ব্যবসার সাথে পাশাপাশি আরো অন্যান্য বিষয়গুলো করার জন্য। এবার এখানে কি হচ্ছে, ভারতের সাথে কোন দেশ 30% যাতে বিজনেস বৃদ্ধি পায় আগামী 5 বছরে 2030-এর মধ্যে, সেটার জন্য গুরুত্ব আরোপ করেছে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, চাইনা। ঠিক আছে, নেক্সট আসবো। কোন ভারতীয় রাজ্য তার আইনসভার নির্বাচন অক্টোবরে করেছে যেখানে শিবসেনা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? দেখো, শিবসেনা কোথাকার দল তোমরা প্রত্যেকেই জানো, তো সেখানে আর দ্বিতীয় চিন্তার কোনো ব্যাপার নেই। সঠিক উত্তর মহারাষ্ট্র। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোন ভারতীয় অর্থনীতিবিদ 2024 সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? কোন ভারতীয় ইকোনমিস্ট 2024-এর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? ডক্টর মায়া প্যাটেল, গ্রেথা থুনবার্গ, মালালা ইউসুফজাই, বারাক ওবামা। সঠিক উত্তর অপশন নাম্বারে ডক্টর মায়া প্যাটেল। ঠিক আছে, এবং সাম্প্রতিককালে কিন্তু 3জন যে ভারতীয় বর্তমানে জীবিত যারা নোবেল প্রাইজ উইনার রয়েছেন তাদের কিন্তু একসাথে একটা ফটো ফ্রেমে দেখা যায়, যেখানে অমর্ত্য সেন এবং বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সেখানে দেখা গেছে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শুধু বিনায়ক নয়। কোন দেশ ভারতের সাথে একটি অডিও ভিজুয়াল কো প্রোডাকশন চুক্তি করেছে? অডিও ভিজুয়াল কো প্রোডাকশন কি করতে করেছে, কি জন্য? যাতে দুই দেশের মধ্যেই দুই দেশের মধ্যে কি হয়, দুই দেশের মধ্যে চলচ্চিত্র বা সিনেমা সহ প্রযোজনা, সেটার যে ক্ষেত্রে যাতে বৃদ্ধি পায় এবং সেটা যাতে সুবিধা হয়। তো কোন দেশ ভারতের সাথে একটি অডিও ভিজুয়াল কো প্রোডাকশন চুক্তি করেছে? ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি আর্জেন্টিনা? সঠিক উত্তর কলম্বিয়া। অপশন নাম্বার বি। কোন ভারতীয় শহর 2024 সালের ফিফা পুরুষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজন করেছিল? করেছিল। দেখো, যেহেতু 2019-এর পর আবার পরীক্ষা হচ্ছে 2018-19-এর পরে, সেই কারণে লাস্ট 3 ইয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। ঠিক আছে, সেখান থেকে আসতে পারে। যদিও গতবার যে গ্রুপ সি পরীক্ষাটা ছিল এসএসসি, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে হরপ্পা মহেঞ্জোদারো যুগের একটা প্রশ্ন দিয়েছিল, তো সেটা আলাদা ব্যাপার। তো কোন ভারতীয় শহর 2024 সালে ফিফা পুরুষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আয়োজন করেছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভারতের ভুবনেশ্বরে। ভারতের সাথে কোন দেশের খেলা হয়েছিল সেখানে? কাতার। ঠিক আছে, ফলাফল হয়েছিল 3-0। নেক্সট আসি, কোন ভারতীয় রাজ্য তার প্রথম আন্ডার ওয়াটার টানেল নির্মাণ করতে চলেছে? গতকালকের ক্লাসটা কারা কারা করেছো তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার কিন্তু জানবে, গতকালকের ক্লাসে এটা বলেছিলাম।
এবং এটা যেহেতু একটা অ্যাচিভমেন্ট এবং একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট, সেই কারণে এই কোশ্চেন আজকে আরেকবার দিয়েছে যাতে রিভিশনটা হয়ে যায়। তোমাদের মধ্যে অনেকেই সঠিক উত্তর অলরেডি দিয়ে দিয়েছো। তো কোন ভারতীয় রাজ্য তার প্রথম আন্ডার ওয়াটার টানেল নির্মাণ করেছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। ঠিক আছে, যেটা হচ্ছে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, বা যেটাকে আমরা বলতে পারি যে আন্ডারগ্রাউন্ড মেট্রো নামে পরিচিত হবে, যেটা কোথা থেকে, যেটা হচ্ছে হুগলি নদীর নিচে রয়েছে। ঠিক আছে, হুগলি নদীর নিচে রয়েছে, হাওড়া ময়দান থেকে কোথায়, এসপ্ল্যানেড অবধি। ঠিক আছে, এসপ্ল্যানেড বা ধর্মতলার মেট্রো পর্যন্ত এটা কিন্তু করা হয়েছে। কাজ চলছে। কোন দেশ নেপালের সাথে একটি বড় বাণিজ্য চুক্তি করেছে? বর্তমানে কোন দেশ নেপালের সঙ্গে একটা বড় বাণিজ্য চুক্তি করেছে? ভারত, চায়না, রাশিয়া নাকি জাপান? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, চায়না। নেক্সট, কোন ভারতীয় রাজ্য তার প্রথম সাইবার কমান্ড এবং কন্ট্রোল সেন্টার চালু করেছে? কোন ভারতীয় রাজ্য তার প্রথম সাইবার কমান্ড এবং কন্ট্রোল রাজ্য চালু করেছে? মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু? বিভিন্ন রকমের অ্যাপ তৈরি করে অনেক রাজ্য রয়েছে যারা বিভিন্ন রকমের সিকিউরিটি পারপাসে অ্যাপ তৈরি করে। এবার বলেছে প্রথম সাইবার কমান্ড এবং কন্ট্রোল সেন্টার চালু করেছে কোন রাজ্য? সঠিক উত্তর মহারাষ্ট্র। নেক্সট, কোন দেশ তার প্রথম মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবের রিপোর্ট করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা কিন্তু মান্থাটা পড়ে নেবে, ঝড় যেটা হয়েছে মান্থা, ঠিক আছে, টপিকগুলো পড়ে নেবে। আমি এগুলো নিয়ে কোয়েশ্চেন নিয়ে আসবো, অসুবিধা নেই, প্র্যাকটিস আমাদের চলতে থাকবে পরীক্ষা পর্যন্ত ডেইলি। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তো কোন দেশ প্রথম মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব রিপোর্ট করেছে? সঠিক উত্তর অপশন নাম্বারে ইথিওপিয়া। তারা হচ্ছে 9 জনের যে মৃত্যুর খবর সেটা কিন্তু তারা রিপোর্টে জানিয়েছে, 9 জন মারা গেছে। এরপরে কোন ভারতীয় রাজ্য তার প্রথম ইন্টিগ্রেটেড স্টেট লেভেল সাইবার কমান্ড এবং কন্ট্রোল সেন্টার চালু করেছে? কোন ভারতীয় রাজ্য তার প্রথম ইন্টিগ্রেটেড স্টেট লেভেল সাইবার কমান্ড এবং কন্ট্রোল সেন্টার চালু করেছে? মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর কিছুক্ষণ আগে দেখলাম আমরা, মহারাষ্ট্র। ওকে, তো এই 10টা ছিল হচ্ছে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। আমরা লাস্ট ক্লাসে আমরা হিস্ট্রি থেকেই ক্লাস 7-এর বই থেকে সুলতানি পিরিয়ডটা কমপ্লিট করেছিলাম, ক্লাস 8-এর বই থেকে ইনফ্যাক্ট। তো এখন হচ্ছে আমরা মুঘল সম্রাটদের বা মুঘল চ্যাপ্টারটা ধরেছি, মুঘলটা করে নেব। মুঘলটা করার পরে আমরা ব্রিটিশটাতে যাব। মুঘলটা আজকে চলছে, আগামীকালও চলবে। মুঘলটা অনেকটা বড় চ্যাপ্টার রয়েছে এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে, এবং ব্রিটিশদের জন্য 4-5টা ক্লাস কিন্তু লাগবেই আমাদের, ঠিক আছে। তো বলছে মুঘল আমলের সব থেকে বিখ্যাত কবি কে ছিলেন? মির্জা গালিব, আমির খসরু, কান্ট নাকি ইকবাল? সঠিক উত্তর অপশন নাম্বারে মির্জা গালিব। দেখো, আমির খসরু ছিলেন সুলতানি পিরিয়ডের, ঠিক আছে, সুলতান আলাউদ্দিন খলজির সময় তিনি কিন্তু ছিলেন। ইকবাল হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মির্জা গালিব, অপশন নাম্বার এ। মুঘল আমলের কোন কবি সাকিনামা রচনা করেন? মুঘল আমলের কোন কবি সাকিনামা রচনা করেন? মির্জা গালিব, ইকবাল, আমির খুসরো নাকি কান্ট? কে সাকিনামা করেছেন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ইকবাল। অ্যাকচুয়ালি এটা মুঘল আমলের হবে না কথাটা, মুঘল পরবর্তী আমল হতে পারে এটা। আর কান্টের পুরো নাম হচ্ছে, সরি, ইকবালের পুরো নাম হচ্ছে আল্লামা ইকবাল। আচ্ছা, মির্জা গালিব আগের প্রশ্ন উত্তর ছিল। মির্জা গালিব কার সময় ছিলেন বলো তো? বাহাদুর শাহ জাফর, মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফর, বা বলা যেতে পারে শেষ মুঘল বাদশাহ। মুঘল আমলের কোন সাহিত্যকর্মটি ফার্সি ভাষায় রচিত? ফার্সি মানে ফরাসি, তাই না? ফার্সি ভাষায় রচিত। আকবরনামা, বাবরনামা, তুজুকি জাহাঙ্গীরি নাকি সবগুলি? না, ফার্সি মানে ফরাসি নয়, ঠিক আছে, এটা আমার লিখতে ভুল হলো। ফার্সি ভাষায় রচিত। আকবরনামা, বাবরনামা, তুজুকি জাহাঙ্গীরি সবগুলোই। দেখো, সবগুলোই কিন্তু রচিত। আকবরনামা কে লিখেছেন? আকবরনামা লিখেছেন আবুল ফজল।
বাবরনামা বাবরের আত্মজীবনী, আত্মজীবনী মানে নিজে লিখেছে। তুজুকি জাহাঙ্গীর, জাহাঙ্গীরের আত্মজীবনী, জাহাঙ্গীর নিজেই লিখেছেন। ঠিক আছে। নম্বর 14, আমির খুসরো কোন ভাষায় সাহিত্য রচনা করেন? আমির খুসরো তাকে কি বলা হয়? ভারতের তোতা পাখি, এগুলো কিন্তু মনে রাখবে। ভারতের তোতা পাখি, তারপর হচ্ছে এই মনে করেছে মৈথিল কোকিল। মৈথিল কোকিল কাকে বলে? বিদ্যাপতি। তো এই যে নামগুলো রয়েছে না, এগুলো না মনে রাখবে। ঠিক আছে। তো আমির খুসরোকে কি বলা হয়? ভারতের তোতা পাখি। তিনি কোন ভাষায় লিখতেন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, ফার্সি এবং উর্দু, এই দুটো ভাষায়। মুঘল আমলের কোন কবি দিওয়ান-ই গালিব রচনা করেছেন? দিওয়ান-ই গালিব, দিওয়ান-ই গালিব রচনা করেছেন। নামটাই দেখে বুঝতে পারছো। সঠিক উত্তর হচ্ছে মির্জা গালিব, অপশন নাম্বার এ। এরপর তাজমহল কোন মুঘল বাদশাহের আমলে নির্মিত হয়? তাজমহল 1632-এ শুরু হয়েছিল, যেটা 1653-তে শেষ হয়। যেটাকে এই যে তাজমহল তৈরি, এই তাজমহল তৈরি নিয়ে তো অনেক রকমের কথা রয়েছে। কিছু কিছু ইতিহাসবিদরা বলেছেন যেটা হচ্ছে ভারতবর্ষের গালে এক ফোঁটা চোখের জলের মতন ছিল এই তাজমহলটা। কেন? কারণ এত পরিমাণ অর্থ ব্যয় হয় এই তাজমহলটা তৈরি করতে গিয়ে, যে সেই সময়কার অর্থ ব্যবস্থা এবং মুঘলদের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে। ঠিক আছে। তো তাজমহল কোন মুঘল বাদশাহের আমলে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সি, শাহজাহান। শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ মেহেলের নামে এই মহলটা তৈরি করেছিলেন। ফতেপুর সিক্রি কোন মুঘল বাদশাহের আমলে নির্মিত হয়েছিল? ফতেপুর সিক্রিটা কোথায় রয়েছে সেটা আগে জেনে নিই। সেটা হচ্ছে আগ্রা থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত। এবং এটা কবে তৈরি হয়েছিল? 1569। দেখো এই যে টাইমিংগুলো দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। 1605 অব্দি, 1565 থেকে 1605 অব্দি কে ছিল? আকবর ছিল না? 1565 কি হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ। কালকেই তো আমরা আলোচনা করলাম। এরকম টাইমিংগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা কিন্তু করতে পারবো অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কি? আকবর, অপশন নাম্বার এ। নেক্সট আসি, লাল কেল্লা কোথায় আছে? লাল কেল্লা দিল্লিতে, তাই না? কিছুদিন আগেই তো লাল কেল্লার সামনে একটা টেরোরিস্ট অ্যাটাক হলো, আমরা প্রত্যেকে দেখলাম খবরে। টেরোরিস্ট অ্যাটাক হলো লাল কেল্লার সামনে। এই লাল কেল্লা কোন মুঘল বাদশাহের আমলে নির্মিত হয়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান নাকি অরঙ্গজেব? সঠিক উত্তর শাহজাহান, অপশন নাম্বার সি। কবে হয়েছিল? 1638, তাই তো। নেক্সট, শালিমার বাগ কোথায় আছে? কাশ্মীর। কাশ্মীরের কোথায়? শ্রীনগরে। শালিমার বাগ হচ্ছে একটা বাগান। এই শালিমার বাগ কোন বাদশাহের আমলে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। কবে? 1619। 1605 থেকে জাহাঙ্গীর বসেছিল, তাই না? 1605-এ আকবরের মৃত্যু ঘটে। তাহলে এটা কার সময়কার? জাহাঙ্গীরের সময়কার। এরকম সময় কালগুলো মনে থাকলেও আমাদের এই অ্যান্সারগুলো করতে অনেক সুবিধা হবে। মুঘল আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন? দেখো ভূমি রাজস্ব ব্যবস্থা এখানে কিছু কথা রয়েছে। বাবর গেল, তারপরে কি হুমায়ুন, তারপরে এখানে কি হয়, একটা একটা বিরাম লাগে, একটা একটা ছেদ পড়ে যায়। সেখানে কে চলে আসে? সেখানে চলে আসে শের শাহ। এবং এই শের শাহ ভূমি রাজস্ব ব্যবস্থা আমূল পরিবর্তন করেন, যার মধ্যে কবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা, যেখানে জমির পরিমাপ করে নিয়ে সেই জমিগুলোকে কৃষকদের নামে করা, এবং তারপর সেই কৃষকদের কাছ থেকে কবুলনামা লিখে নেওয়া যে কত পরিমাণ ট্যাক্স তারা দেবে। এই প্রত্যেকটা বিষয়কে পরবর্তীকালে এসে আকবর কি করেন, বিষয়টাকে ফলো করেন এবং তার মধ্যেকার যেগুলো পজিটিভ জিনিস রয়েছে সেগুলোকে তিনি অ্যাডপ্ট করেন। এবং তারপর তিনি কি করেন? জায়গিরদারি ব্যবস্থা চালু করেন। জায়গিরদারি নিয়ে ক্লাস 8-এর বইতে না একটা প্যারাগ্রাফ রয়েছে আলাদা করে।
জায়গিরদারি প্রথা তিনি চালু করেন? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আকবর, যেহেতু মুঘল আমলে বলেছে। ঠিক আছে, সো অপশন নাম্বার এ হচ্ছে আকবর। আকবরের আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কারক কে ছিলেন? বা বলা যেতে পারে যে আকবরের সময়কার ভূমি রাজস্ব ব্যবস্থার আহ, সংস্কারকের পাশাপাশি সেই ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন আকবরের সময়? টোডরমল, বেরলাম, আবুল ফজল নাকি ফৈজি? সঠিক উত্তর টোডরমল, অপশন নাম্বার এ। আর ফৈজি কে ছিলেন বলো তো? ফৈজি হচ্ছে আবুল ফজলের ভাই ছিল। নল দয়মন্তী লিখেছেন ফৈজি। এরপরে আসি, মুঘল আমলে কোন গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়? মহাভারত, রামায়ণ, ভগবদ গীতা নাকি কোনোটিই নয়? ভগবদ গীতা করা হয়নি, রামায়ণ এবং মহাভারত দুটোকেই করা হয়েছিল। মহাভারতকে ফার্সি ভাষায় যেটা করা হয়েছে সেটার নাম হচ্ছে রজমনামা বা হজমনামা। আর রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল, যেটার নাম হচ্ছে রামায়ণ ই ফার্সি। অথবা এটাকে সর ই রামায়ণ বলা হয়। ঠিক আছে, সো এখানে দুটোই কিন্তু অ্যান্সার। এরপরে কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, তারপর আবার একটা কোশ্চেনে যাব। আকবরের আমলে রামায়ণকে যে ভাষায় ফার্সি ভাষায় লেখা হয়েছিল সেটার নাম কি বলতে হবে? রামায়ণের ফার্সি অনুবাদের নামটা তোমরা বলবে। ক্লাসগুলো করলে না আমার মনে হচ্ছে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে তোমাদের আর মিস হবে না। ঠিক আছে, ওই বইগুলো থেকে খুঁটিয়ে কোশ্চেনগুলো তৈরি করছি যাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায় এবং আমাদের হিস্ট্রিটা শেষ হয়ে যাবে। হিস্ট্রিটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু জিওগ্রাফি ধরবো, তারপরে সায়েন্স, এক এক করে সায়েন্সে তো যেই পার্টটুকু দিয়েছে সিলেবাসে সেই পার্টটুকু। আর তোমাদের ক্লাস 8 আর 9-এর বইতে না পলিটির কিছু কিছু অংশ রয়েছে, ওই পলিটির কোশ্চেনগুলো আমি কিন্তু করিয়ে দেবো তোমাদেরকে। বোঝা গেছে? তাহলে এখানে এটা হোমওয়ার্ক করবে তোমরা, নিচে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেনে আসবো, মুঘল আমলে কোন কবি ফার্সি ভাষা সাহিত্য রচনা করেন? আবুল ফজল, ফৈজি, মির্জা গালিব নাকি ইকবাল? কে করেছেন ফার্সি ভাষায় অনুবাদ? সবচেয়ে বেশি কে করেছেন? আবুল ফজল, অপশন নাম্বার এ। কে ছিলেন ইনি? আকবরের সভাকবি এবং আকবর নামার রচয়িতা, তাই তো? আর আজকের শেষ প্রশ্ন, মুঘল আমলে কোন কবি নল দয়মন্তী নামক গ্রন্থটি লিখেছেন? নল দয়মন্তী। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ফৈজি, যিনি আবুল ফজলের ভাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 25টা কোশ্চেন। তোমাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লিখে। এখন কিন্তু স্পেশাল অফার চলছে, স্পেশাল অফারটা তোমরা এখন পেয়ে যাবে। ঠিক আছে, এই স্পেশাল অফারটা আমাদের এই 30th অফ নভেম্বর পর্যন্ত কিন্তু রয়েছে, তারপরে আর কিন্তু সেই অফারটা থাকবে না। তো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো, বাকি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর হোমওয়ার্কটা তো তোমাদেরকে দিয়েই দিলাম, যে রামায়ণের ফার্সি অনুবাদের নাম কি সেটা তোমরা নিচে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।